নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম আরও উড়ে যাচ্ছে, ক্রমশ উড়ে যাচ্ছে। কিছুতেই রাতের ঘুম হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন ক্ষমতা এবার হাত থেকে তো চলে যাবেই, এমন দশা হবে যে বিরোধী রাজনৈতিক দল হিসেবেও নিজের মর্যাদাটা ধরে রাখা যাবে। তো এর জন্য এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে কোনোভাবে মান সম্মান যদি রক্ষা করা যায়, কোনোভাবে যদি একটু আসন বানানো যায় এবং কোনোভাবে যদি জারিজুরি করা যায়, কোনোভাবে যদি ফেরেববাজি করা যায়, কোনোভাবে যদি ভোট নিজের মতো করিয়ে নেওয়া যায়, এর জন্য তিনি চেষ্টার ত্রুটি ছাড়ছেন না। কিন্তু করার কিছু নেই, শেষ পর্যন্ত ছুটতে হচ্ছে শুধুমাত্র আদালতে, এবং আদালতে গিয়েও খুব একটা সুরাহা হচ্ছে না। যেমন আদালতে আইপ্যাক মামলাটা বেশ গোলমেলে হয়ে গেছে। আইপ্যাক মামলায় মানুষের যেটা আশা ছিল তড়ি ঘড়ি একটা ফলাফল আসবে, সেটার একটা ইম্প্যাক্ট হবে, ন্যায় যেন তাড়াতাড়ি হয়। কিন্তু ভারতের ন্যায় ব্যবস্থা, তাতে তাড়াহুড়োর কিচ্ছু নেই। আদালতে যারা বিচারপতিরা বসেন তারা খুঁটিয়ে সব কিছু দেখে টেখে তারপর বিচার করেন, ফলে দেরি হয়ে যায়। ঠিক যেমন আইপ্যাক মামলায় মমতার কিছু হয়তো সাময়িক লাভ হয়েছে, আলটিমেটলি লাভ হবে কিনা আমরা জানি না, কিন্তু ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তড়িঘড়ি করে বিচার যখন চাইতে যাচ্ছেন, হে মহারাজ আমাদের এই পুলিশকে সরিয়ে দিয়েছে, ওসিকে বদলে দিয়েছে, রিটার্নিং অফিসার বদলে দিচ্ছে, বিডিও বদলে দিচ্ছে, ডিএম বদলে দিচ্ছে, কিছু করুন, আলটিমেটলি কিছু হচ্ছে না। আপনাদের বলে রাখি যে 14টি আসনে, 9টি জেলার 14টি আসনে রিটার্নিং অফিসার বদলে দেওয়া হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারীর জেলা। 173টি থানার ওসি বদলে দেওয়া হয়েছে, 173টা থানার ওসি বদলে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম, কালীঘাট, সেই সব জায়গায়ও বদলে দেওয়া হয়েছে। কালীঘাটে দিনের পর দিন একজন ওসি বসেছিলেন সেখানে, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজার টাজার করে দেন, খুব ঘনিষ্ঠ সম্পর্ক, দীর্ঘদিন ধরে একই থানায় আছেন, বদলি হচ্ছেন না, তাকেও বদলি করে দেওয়া হচ্ছে। নন্দীগ্রাম থানায়ও বদলি করে দেওয়া হচ্ছে, যাকে শুভেন্দু অধিকারীর পিছনে লাগিয়ে দেওয়া হতো বলে শুভেন্দুবাবু নিজে থেকে অভিযোগ করেছেন। 83 জন বিডিও বদলি হয়ে গেছেন। আর এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিল, কেড়ে নিল, কেড়ে নিল। তার মানে হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার যে ত্রাহি ত্রাহি রব মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেখাচ্ছেন। এর আগেও তো প্রত্যেকবার যখনই ভোট আসে সমস্ত রাজ্যে এহেন বদলি হয়, নতুন কিছু না। 2021-এ বদলি হয়েছে, 2024-এ বদলি হয়েছে, এর আগে অতীতে 2011-তে বদলি হয়েছে, 16-তে বদলি হয়েছে, 19-এ বদলি হয়েছে। যতবার লোকসভা কিংবা বিধানসভার নির্বাচন হয়েছে এই সব বদলিটা হচ্ছে একটা রুটিন ব্যাপার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি কখনো তিলমিল করে ওঠেননি, কখনো তার এত বেশি সমস্যা হয়নি। তাহলে ঠিক সমস্যার জায়গাটা কোথায়? কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধাটা হচ্ছে? অসুবিধাটা হচ্ছে এইবার যে রোগটা ধরা গেছে এ তো অনেক পুরনো রোগ, যেটাকে ডাক্তারির ভাষায় বলে ক্রনিক ডিজিজ, অনেক পুরনো রোগ। এই যে অসাধু রোগ যেটা রাজ্যে বাসা বেঁধে ফেলেছিল, সিপিএমেরও এই ফায়দাটা নিয়েছে, তৃণমূল কংগ্রেসও এর ফায়দাটা নিচ্ছে। ফায়দাটা কি? নিজের পছন্দের পুলিশ অফিসার বসিয়ে, নিজের পছন্দের ডিএম বসিয়ে, বিডিও বসিয়ে ভোটটা না হয় না, ভোটটা করিয়ে নেওয়া হয়। কিভাবে করিয়ে নেওয়া হয়? ধরুন 10% রিগিং করা হবে যেদিন ভোটটা হবে, মানে বুথের ভিতর 10% রিগিং, আরও 10% রিগিং করা হবে কাউন্টিংয়ের সময়। তার মধ্যে নতুন একটা গল্প আছে, 2021-এর সময় থেকে ওই গল্পটা শোনা যাচ্ছে। সত্যি মিথ্যে আদালতের নির্ণয়ের উপরে বিচার হবে, কারণ এই সংক্রান্ত 2021-এও মামলা হয়েছে। সেটা হচ্ছে মেশিনটাই বদলে যাচ্ছে। মানে মেশিন হ্যাক ফ্যাক যেটা তৃণমূল বলে সেটা নয়, কিন্তু মানে তৃণমূলের পঞ্চায়েতের বাড়িতে মেশিন পাওয়া যাওয়া একটা। আর একটা বড় অভিযোগ, পুলিশ নাকি যখন ডিউটি বদল হয় তখন মেশিন নাকি এদিক থেকে ওদিক করে দেয়। আমি বলছি না, 2024 সালে লোকসভা নির্বাচনের সময় লকেট চট্টোপাধ্যায় এই অভিযোগ করেছেন। একই নির্বাচনে বাঁকুড়া বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁ এই অভিযোগ করেছেন, নিশীথ প্রামাণিক এই অভিযোগ করেছেন, বিজেপির বহু নেতা এই অভিযোগ করেছেন। ফলে অভিযোগটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, কারণ এ রাজ্যের পুলিশ কি করে এটা যদি এই রাজ্য না হয় অন্য রাজ্য হতো, হয়তো আমরা বিশ্বাস করতে আমাদের একটু কষ্ট হতো। কিন্তু এই রাজ্যে পুলিশ কি কি করতে পারে সেই সংক্রান্ত আমাদের ধারণা আছে।
আবারও বলছি, সব পুলিশ খারাপ নয়, বহু পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, ফোন করেন, আমাদের নানান রকমের ইনফরমেশন দেন, আমাদের সহযোগিতা করেন, তারা গণতন্ত্রের কথা বলেন যে প্রার্থীরা এই রাজত্বে। কিন্তু এটাও তো ঠিক, একটা পার্সেন্টেজ অফ পুলিশ যেমন ভালো, একটা বড় পার্সেন্টেজ অফ পুলিশ কিন্তু করাপশনের দিকে ঝুঁকে পড়েছে। তারা পলিটিক্যাল করাপশন এখন করছে। পুলিশের করাপশন তো সেই ব্রিটিশ আমল থেকেই দেখা যায়। ব্রিটিশ আমলে যারা ব্রিটিশ পুলিশ ছিল, অর্থাৎ ভারতীয় পুলিশ, তারাও করাপ্টেড ছিল। সেই করাপশন তখন থেকে চলছে। তার আগে যখন পুলিশি ব্যবস্থাকে যখন পাইক ব্যবস্থা বলা হতো, মোগল আমলে পুলিশকে বলা হতো পাইক বা পাইকার। তো এই পাইক ব্যবস্থা, যেরকম যার নামে এখন বহু জায়গায় আপনারা পাইক পাড়া খুঁজে পাবেন, তো সেই ব্যবস্থা সেই আমল থেকেই তাতে জালিয়াতি ছিল। কিন্তু এখন যে জালিয়াতিটা হয়েছে, সংবিধান যখন নির্মাণ হলো, তারপর দেশ যখন স্বাধীন হলো, তারপরে যে দুর্নীতিটা হচ্ছে সেটা হচ্ছে প্রশাসন বা পুলিশ মাল খাওয়ার দুর্নীতি, শাসক দলের সঙ্গে মিলে মিশে একটা দুর্নীতি তারা করত। কিন্তু এত নগ্ন ছিল না যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়ে গেছে। তৃণমূল আমলে একেবারে উর্দিটা মনে হচ্ছে যেন তৃণমূল কংগ্রেসের জার্সি, একেবারে উর্দিটাকে তৃণমূল কংগ্রেসের জার্সি বানিয়ে ফেলেছে একটা শতাংশের পুলিশ। সেই গোষ্ঠীর পুলিশ মনে করে তারা যেটা স্টার পরে আছে সেগুলো স্টার না, সেইগুলো জোড়া ফুল। মানে এক 1 স্টার জোড়া ফুল, 2 স্টার জোড়া ফুল, 3 স্টার জোড়া ফুল, তারপর অশোক স্তম্ভ পড়া ওটা জোড়া ফুল। তো এরকম যত স্টার বাড়ে, যত স্তম্ভ বাড়ে, যত মেডেল বাড়ে, তত সে বড় জোড়া ফুলের সহমর্মী, যত বেশি সে একেবারে যে ভাষায় বলতে ইচ্ছে করে চটি চাটা। তো এই সব পুলিশকে বদলি করে দিয়েছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন আমার সব ক্ষমতা কেড়ে নিল, আমি এবার দিল্লি যাব, দিল্লির জমিদাররা আমার সব ক্ষমতা কেড়ে নিয়েছে। প্রত্যয়ী মমতা বললেন ভোট মেটার পর দিল্লি দখল করব। আরে ম্যাডাম, আগে রাজ্যটা জিতুন, এ রাজ্যটা না থাকলে দিল্লি গিয়ে কি করবেন? যখন আপনি এ রাজ্যে বিরোধী আসনে ছিলেন 2011 সালের আগে অবধি, ততদিন কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার পর তো আপনি সিপিএমেরও বিরোধিতা করেছেন, কংগ্রেসেরও বিরোধিতা করেছেন, কখনো কখনো বিজেপির বিরোধিতা করেছেন, আবার বিজেপির হাত ধরেছেন। মানে বহুরূপী পলিটিশিয়ান আর কি, যখন যেমন তখন তেমন, যখন যাকে দরকার তাকে সঙ্গে নাও, প্রয়োজন মিটে গেল ছুঁড়ে ফেলে দাও, চা খেয়ে ভাঁটটা ফেলে দাও। তো আজকে তার বহুরূপী রাজনীতি নিয়ে কথা বলছি না, আজকে তার এই যে ক্ষমতা কেড়ে নেওয়া, সমস্যায় পড়ে গেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, সোমবার এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করিয়েছেন। মামলার ডেট পড়বে, শুনানি হবে, শুনানি হতে হতে ভোট মিটে যাবে। হবে কি? অশ্বডিম্ব প্রসব হবে, কিচ্ছুটি হবে না। বাংলা ভাষায় বলছি, কিচ্ছু হবে না। নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা রয়েছে, তারা কাকে কোথায় কখন বদল করবে এটা তাদের অধিকার। আদালত এতে হস্তক্ষেপ করতে পারে না। আদালত হয়তো কিছু গাইডলাইন দিতে পারে যে এইভাবে করলে ভালো, কিন্তু কিচ্ছুটি করতে পারবে না। ঠিক যেমন আইপ্যাক মামলায় তারিখের পর তারিখ পড়ছে, পশ্চিমবঙ্গের জনগণ ভাবছে ঠিক হলো না ব্যাপারটা, ঠিক তেমনই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন ঠিক হলো না ব্যাপারটা। কারণ তারিখের পর তারিখ হবে, ভোট শেষ হয়ে যাবে, যা গল্প হওয়ার হয়ে যাবে। এবং এই যে বদলের কথা বলছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বদল করেন তাহলে ঠিক, না হলে ভুল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের 74 জন বিধায়ককে তিনি বদল করে দিয়েছেন, চোরেদের রেখে দিয়েছেন। মদন মিত্র থেকে শুরু করে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে বেশিরভাগ চোরেদের রেখে দিয়েছেন। কটা চোর বাদ দিয়েছেন? পার্থ চট্টোপাধ্যায়, চোর বলবো না কারণ তিনি এখনও অভিযুক্ত, দোষী সাব্যস্ত হননি, কিন্তু চুরিতে অভিযুক্ত তো বলা যায়। পার্থ চট্টোপাধ্যায়কে দেননি, বড়য়ার বিধায়ক জেলে আছেন বলে দেননি। পরেশ পাল, তার বিরুদ্ধে অন্য অভিযোগ, সেটা হচ্ছে ভোট পরবর্তী সন্ত্রাসের। তো মোটের উপর 2-3 জনকে বাদ দিয়ে সব চোরেদের তিনি কিন্তু, বা চুরিতে অভিযুক্তদের তিনি টিকিট দিয়েছেন, কিন্তু 74 জন বিধায়ককে বদলি করে দিয়েছেন, 15 জন বিধায়কের কেন্দ্র বদল করে দিয়েছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের দলের মধ্যে বদল করছেন তখন খুব ভালো, আর যখন নির্বাচন কমিশন বদল করছে তখন খুব খারাপ। তার মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারনাল বদল কেন করছেন? তার হাতে ক্ষমতা আছে, তার দলের তিনি বদল করতে পারেন, তিনি তো বদল করেছেন। তা নির্বাচন কমিশনের হাতেও ক্ষমতা রয়েছে পুলিশ প্রশাসনকে বদল করা, তারাও করেছে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে নিজের বেলায় আঁটি সাঁটি, পরের বেলায় দাঁত কপাটি। মানে নিজের ভালোটা যেটা দিয়ে হবে সেটা দিয়ে ঠিক আছে, অন্যের ভালোটা যেটা দিয়ে হবে সেটা ঠিক নেই।
এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তো 12টা বাজিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গটা হচ্ছে বিদ্যাসাগরের বাংলা, এই পশ্চিমবঙ্গটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা। বাঙালি মানে হচ্ছে শিক্ষিত সমাজ। বাঙালির সব থেকে মেরুদণ্ড কি জানেন? বাঙালির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা, পড়াশোনা। বাঙালি বিবেকানন্দ দিয়েছে। বিবেকানন্দ ইংরেজিতে ফাটিয়ে শিকাগোয় বক্তৃতা করেছেন, ধর্মের বক্তৃতা করেছেন। মানে বাঙালি মানেই তার একটা এলিট ব্যাপার থাকবে। সব থেকে বেশি ভদ্রলোক, সব থেকে বেশি শিক্ষিত মানুষ এই পশ্চিমবঙ্গ দিয়েছে। অথচ সেই পশ্চিমবঙ্গের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি হাল করেছেন? 26,000 যে শিক্ষকের চাকরি চলে গেছে, এটা তো একটা কালো ধাব্বা, যেটা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিতে পারবেন না এই পশ্চিমবঙ্গ থেকে। এই 26,000 যাদের চাকরি গেছে, এটা দিয়ে তো 1040টা স্কুলে শিক্ষক নিয়োগ করা যেতে পারত। এমনিতেই এ রাজ্যে শিক্ষার মানের এই অবস্থা যেটা আছে, সেটা তো আপনারা সকলে জানেন। এখন শিক্ষিত মানুষ পাঠাতে চান না নিজেদের সন্তানকে সরকারি স্কুলে। বাংলা মিডিয়ামে পড়ে ইংরেজি ঠিক করে পড়া যাবে না। বাইরে বড় পড়াশোনা করতে গেলে, বড় চাকরি করতে গেলে, ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি দরকার। একটা ইংরেজি না জানলে আপনি ভালো জায়গায় বেতন পাবেন, ভালো বেতন পাবেন না, ভালো জায়গায় চাকরি হবে না। এই তো অবস্থা করে রেখেছে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে যে কম্পোজিট গ্রান্ট, মানে স্কুল যে টাকা দিয়ে ডাস্টার কেনে, পেন কেনে, স্কুলের যে দৈনন্দিন খরচ চলে, সেই কম্পোজিট গ্রান্ট 75% কমিয়ে দেওয়া হয়েছে। বাম আমলে 1 টাকা দেওয়া হলে এখন দেওয়া হয় 25 পয়সা। স্কুলের খরচ বেড়েছে, মুদ্রাস্ফীতি বেড়েছে, বাম আমল থেকে এখন টাকার দাম কমেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে টাকা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দেবেন, শুধু মানুষকে কমজোর দুর্বল করে রাখবেন, ভাতা দেবেন, মানুষ স্কুলকে টাকা দেবেন না। স্কুলে আজও জানেন পশ্চিমবঙ্গে পুরনো পাঠ্যক্রম চলছে, নিউ এডুকেশন পলিসি সারা দেশে চলছে। সারা দেশে নতুন পাঠ্যক্রম হয়েছে, অনেক কিছু তাতে অ্যাড হয়েছে। আপনি বলতেই পারেন যে এখানে আলাদা পাঠ্যক্রম থাকলে ভাই অসুবিধা কি? অসুবিধা এটাই যে আপনি পুরনো পাঠ্যক্রম পড়ে আপনি উচ্চশিক্ষায় আপনি কিন্তু সমান হতে পারবেন না। বাঙালি যে পড়ুয়ারা সমান হতে পারবে না। এ রাজ্যে আপনি পড়েছেন, অন্য রাজ্যে গিয়ে যখন পড়াশোনা করতে যাবেন, আপনার স্কুলের সিলেবাস কিন্তু মিলবে না। পশ্চিমবঙ্গের সিলেবাসের সাথে অন্য রাজ্যের সিলেবাস মিলবে না। নিউ এডুকেশন পলিসি সমস্ত রাজ্য ফলো করছে, কিন্তু পশ্চিমবঙ্গ না 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 এটা, এই রাজ্যটা হচ্ছে পিছিয়ে থাকতে হয়, পিছিয়েই থাকবো। আমরা এগোবো কেন? এগিয়ে বাংলা কিসে? মদে এগিয়ে বাংলা, মস্তানিতে এগিয়ে বাংলা, মহিলাদের প্রতি অসম্মান, মহিলাদের শ্লীলতাহানিতে এগিয়ে বাংলা, মহিলাদের প্রতি অন্যায় এগিয়ে বাংলা। কিন্তু আমরা পিছিয়ে কিসে? শিক্ষায় পিছিয়ে, আমরা কর্মসংস্থানে পিছিয়ে। আজকে আপনি বলুন না, মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী করেছেন, আমাদের তো কারো আপত্তি ছিল না। কিন্তু আজকে সবুজ সাথীর স্কুল থেকে যে দেওয়া হয়, আপনার সাইকেল দেওয়া হয়, সবুজ সাথীর সাইকেল, সেই সাইকেলটা তো আজকে 1800-2000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। আজকে মিছিলে ব্যবহার হচ্ছে। সবুজ সাথীর সাইকেল সব পড়ুয়ারা চড়ে? সবার তো দরকার ছিল না। যারা আবেদন করবেন তাদের পাবেন, এরকম যদি করে দিতেন তাহলে আজকে এই কালোবাজারিটা হতো না। আজকে সবুজ সাথীর সাইকেলের কালোবাজারি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাব দেবেন বলেছিলেন, কিন্তু ট্যাব দেননি। কি দিয়েছেন? আজকে তিনি ট্যাবের বদলে দিয়ে দিচ্ছেন টাকা। ওই টাকা ছাত্রছাত্রীরা সবসময় ভালো কাজে লাগায় এমনটা নয়। ট্যাবের বদলে মোবাইল কিনে নিচ্ছে, গেম খেলছে। একটা প্রজন্ম কার্যত ধ্বংস হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। কোনো হুঁশ আছে? রাজ্যের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী আর কিছুদিন আছেন, তারপর কি হবে আমরা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় কি হুঁশ আছে? রাজ্যে 3,800-র বেশি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। হাজার স্কুল বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার মুখে। প্রাথমিক স্কুলগুলোর অবস্থা তথৈবচ। মিড ডে মিলে, স্কুলের যে মিড ডে মিল, তাতে দুর্নীতি হচ্ছে। এবার আসি উচ্চশিক্ষায়। আপনাদের বলে রাখি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, NIRF র্যাঙ্কিং 26 ছিল, হয়ে গেছে 47। উচ্চশিক্ষার মানও পড়ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটা একটা পড়াশোনার ক্ষেত্রে বিশাল নাম ডাক ছিল, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, যদিও সেখানে এখন মাদক সেবন করা হয় রাত্রিবেলা, সেখানে বিভিন্ন ধরনের বোতল পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম হচ্ছে, তথাপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও তো একটা, সবাই তো খারাপ নন, শিক্ষার তো একটা মান আছে। কিন্তু জানেন যাদবপুর যে তার র্যাঙ্কিং ছিল NIRF র্যাঙ্কিং 12, সেই র্যাঙ্কিং এখন নেমে এসেছে 18তে। কি বলবেন বলুন তো? এই হাল হয়েছে একেবারে উচ্চশিক্ষা থেকে একেবারে বুনিয়াদী শিক্ষা পর্যন্ত।
পশ্চিমবঙ্গে শিক্ষার হাল হয়েছে এটাই। সামগ্রিক শিক্ষা অভিযান 2024 থেকে 25 নিয়ম না মানায় অর্থ বরাদ্দ নেই। 2025-26 শেষ এই বছরে অর্থ বরাদ্দ হয়েছে 3,447.47 কোটি টাকা, কিন্তু সেই টাকা খরচ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করতে পারেননি, সেই টাকার বাস্তবায়ন হয়নি। কেন্দ্র সরকার সমস্ত স্কুলে ইন্টারনেট সংযোগ দিতে বলেছে। ইন্টারনেট সংযোগ হলে ল্যাব চালাতে সুবিধা হবে, কম্পিউটার চালাতে সুবিধা হবে, স্কুলের কাজকর্মে সুবিধা হবে। কিন্তু রাজ্যে মাত্র 16% সরকারি স্কুলে ইন্টারনেট সংযোগ দেওয়া গেছে। আপনি কি জানেন জাতীয় গড় কি? জাতীয় গড় হচ্ছে 63.5%, 63.5%। আর আমাদের গড়, আমাদের পশ্চিমবঙ্গের গড় হচ্ছে 16%। কেন্দ্র সরকার PM উষা প্রকল্পে 12,926 কোটি টাকা দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার কি করেছে? রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে MOU চুক্তি সই করেনি। তারা বলেছে আমরা এসব করব না। আরে এসব করলে তো পশ্চিমবঙ্গের উন্নতি হবে, তারা দেবে কেন? রাজ্য সরকারের উপরে মানুষকে নির্ভরশীল থাকতে হবে। কেন্দ্র সরকার কিছু দিলে সেটা দেওয়া যাবে না। যদি মানুষ জেনে যায় যে কেন্দ্র সরকার দিচ্ছে। আর এই অবস্থায় আপনাদের বলি, এপ্রিল থেকে, এই এপ্রিল মাস, সামনে যে মাসটা আসছে, এই এপ্রিল মাস থেকে যদি KYC আপডেট না করেন, তাহলে আপনাদের যাদের রেশন কার্ড আছে, রেশন কার্ডে ওই আপডেট না করলে তাদের আর নতুন করে রেশন আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তাতেও আপত্তি, বলছেন কেন্দ্র কেন এরকম করছে। এবার 12 লক্ষ রেশন গ্রাহকদের খাদ্য সরবরাহ বন্ধের আশঙ্কা দেখা যাচ্ছে, কারণ কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে জাতীয় প্রকল্পে যারা ভর্তুকির আওতায় রয়েছেন তাদেরকে KYC আপডেট করতে হবে, আধার লিঙ্কিং কী সব করতে হবে, নতুন একটা নির্দেশিকা এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বন্ধ করে দিচ্ছে। আরে ম্যাডাম, আমি প্রশ্ন করছি আপনাকে, এতদিন তো আপনি বলেছেন আপনি রেশন দিচ্ছেন, আমরা চাল দিচ্ছি। চাল চুরিও করেছেন সেটা তো আমরা জানি, খাদ্যমন্ত্রী জেলে ছিলেন দীর্ঘদিন। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলছিলেন যে তিনি খাদ্য দেন, তিনি রেশন দেন, তিনি এখন বলছেন কেন্দ্র বন্ধ করে দিচ্ছে। আরে কেহনা কে চাহতে হো? একটা কথায় থাকবে তো। কখনো বলছে কেন্দ্র বন্ধ করে দিচ্ছে, কখনো বলছে আমি দিচ্ছি। আরে আপনি যখন দিচ্ছেন তাহলে কেন্দ্র বন্ধ করবে কি করে? তার মানে জিনিসটা কেন্দ্র দিচ্ছিল। আমরা তো সবাই জানি কেন্দ্র দিচ্ছিল। তাহলে এই ঢপবাজিটা কেন? মিথ্যে কথার তো একটা লিমিট আছে, মিথ্যে কথার একটা লিমিট আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আজকে প্রচার বিভিন্ন জায়গায় চলছে। এই প্রচারে সমস্যা জানাতে গিয়েও মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। মেয়রকে চেতলায় অভিযোগ জানাতে গিয়েছিলেন, প্রচারে বেরিয়েছিলেন মেয়র, তাকে বলছিলেন যে এখানে জল জমছে, মেয়র সাহেব একটু দেখুন। তাকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, প্রচার যখন করতে আসছে তৃণমূলের লোকজন, তাদেরকে অভিযোগ জানাতে গেলে তারা রীতিমতো চমক ধমক দিচ্ছে, বলছে ভোটটা দাও, অত কথা জানতে চাই না। তাদেরকে বলছে এইসব বললে হবে না, তার মানে তুমি বিজেপি। আরে মানুষ প্রার্থীকে হাতের কাছে পেয়ে সমস্যা জানাবে না? এটাই তো সময়। 5 বছর তো টিকি খুঁজে পাওয়া যায় না, সে শাসক দলের হোক বা বিরোধী দলের হোক, এত কাছে তো আর পাওয়া যায় না। আর শাসক দলের তো মানে কি বলবো, সব এক একটা বিরাট বড় বড় গাড়ি করে ঘোরে, সবার বিরাট বিরাট বাড়ি, তাদের তো খুঁজেই পাওয়া যায় না বিধায়কদের, তৃণমূল কংগ্রেসের। তো এই সময় কাছে পেয়েছে, মানুষ বলবে না এত অসহিষ্ণু? আমি তো বলবো মানুষের জবাব দেওয়া দরকার, এর জন্যই তো পাল্টানো দরকার, এর জন্যই তো সরকারটাকে পাল্টে দিতে হবে, এর জন্যই তো পরিবর্তন আনতে হবে, আসল পরিবর্তন। বুঝতে পেরেছেন কি বলছি আমি কথাটা? এই অত্যাচার ততদিন চলবে যতদিন এই রাজনৈতিক অব্যবস্থা, দুর্ব্যবস্থার পরিবর্তন হবে না। সত্যি এই রাজ্যের এই ব্যবস্থাটা পাল্টানো দরকার। এটা আমাদের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে, এটা হিন্দুদের কাছে, এটা শিক্ষিত মুসলমানের কাছে, এটা রাষ্ট্রবাদী মুসলমানের কাছে, এটা বুদ্ধিমান মানুষের কাছে, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান, যারাই পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যারা আছেন, যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন, যারা পশ্চিমবঙ্গের রাইটফুল ভোটার, তাদের কাছে এটা গণতন্ত্র বাঁচানোর শেষ সুযোগ। আমার কথাটা মাথায় রাখবেন। আজ এ পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। মেম্বার হলে
ভিডিওগুলো আপনারা আগে ভাগে দেখতে পাবেন এবং যারা আমাদের এই লড়াইয়ে অংশীদার হতে চান তারা সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের এই লড়াইয়ে সঙ্গী হতে পারেন। ভালো থাকবেন। আগামীকাল কিন্তু আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পলিটিক্যাল ডেইলি।